আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি একটা করে রাজাকার ধর, বাংলা আবার স্বাধীন কর। পালাবি কোথায়? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। ধরেন সমন্বয়করা যদি পালিয়েও যায়, কোথায় পালাবে? তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা কোথায় পালাবে? ইউরোপে পালাবে? ইউরোপে কি বাংলাদেশিরা আমরা নেই? আমেরিকা পালাবে? নেই আমরা? কানাডা পালাবে? ইংল্যান্ড পালাবে? কোথায় পালাবে? তা পালাক না। সব দেশে কি আমরা আছি না? আছি তো। আর সমন্বয়ক যে কত বড় একটা গালি, সেটা কি আমরা বাংলাদেশিরা জানি না? তা যে ইউরোপের যে কোনো দেশেই তারা যাক না কেন, আমরা কি তাদের ছেড়ে দিব? আমরা কি তাদের চিনি না? তাদের ছেড়ে দিব? তারা কি ঘরবন্দি হয়ে থাকবে? বের হবে না? তাদের খাবার কিনতে হবে না? প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে হবে না? ঘরে তারা কয়দিন থাকবে? ঘরবন্দি তারা গৃহবন্দী কয়দিন থাকবে? বের হবে তো। তা আমরা কি ইউরোপে বাংলাদেশিরা নেই? এই সমন্বয়করা দেশের এত বড় ক্ষতি করে তারা বিশ্বের যে কোনো দেশেই তারা থাকুক না কেন, আমরা তো আছি। যতক্ষণ পর্যন্ত তারা কবরে না থাকবে, বাকি সব জায়গা থেকেই আমরা তাদের টেনে হিচড়ে বের করে নিয়ে আসব। কোথায় থাকবে তারা? কোথায় পালাবে? কোথায় থাকবে? কোথায় লুকাবে? লুকানোর জায়গা কি আছে বিশ্বের কোনো জায়গায়? কোনো দেশ নেই। সব দেশে আমরা আছি। আমরা প্রবাসীরা আছি, এবং আমরা প্রবাসীরা জানি এই দেশটাকে তারা কিভাবে ধ্বংস করে নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের টাকা ইনকাম করেছে ইউরোপে আসার জন্য, ইউরোপে লুকানোর জন্য। আমরা প্রবাসীরা জানি না সেই গল্প? জানি তো, কারণ আমরা প্রবাসীরা এই গল্পের অংশ ছিলাম। এই গল্পের বিশাল একটা অংশ জুড়ে ছিলাম আমরা এই প্রবাসীরা। তো এটা এত বড় নিউজ করার কিছু নেই যে তারা পাসপোর্ট গোছাচ্ছে, তারা ইউরোপ পালিয়ে যাবে, এয়ারপোর্ট ক্লোজ করে দিতে হবে। নো, এয়ারপোর্ট খোলা রাখেন, আসতে দেন না প্রবাসীদের কাছে, তাদেরকে আসতে দেন। বাংলাদেশিরা তাদের যেই হাল করতে না পেরেছে, প্রবাসীরা সেটা করে দেখাবে। আসতে দেন। কোথায় পালাবে তারা? তারা কি ভেবেছে ইউরোপে পালালে তারা বেঁচে যাবে? প্রবাসীরা তাদের ছেড়ে দিবে? তাই এত সোজা? বুঝলাম ইউরোপে অন্যায় করা যায় না, বা তাদেরকে পিটানো যাবে না, তাদেরকে মারা যাবে না, সবকিছু বুঝলাম। কিন্তু টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসা যাবে। প্রবাসীরা কতটা হিংস্র হতে পারে এবং প্রবাসীরা কত কিছু করতে পারে, সেটাই তাদেরকে দেখানো হবে। আসতে দেন, এয়ারপোর্ট খুলে দেন। পাসপোর্ট যদি তারা বানাতে চায়, তাদেরকে আরো সাহায্য করুন, তাড়াতাড়ি বানাই দেন পাসপোর্ট। তাদেরকে প্রবাসীদের কাছে তাড়াতাড়ি হস্তান্তর করুন। বাকিটা আমরা দেখে নিব। বিশ্বের এমন কোনো দেশ নেই যে আমরা থাকি না। ঠিক আছে? সো তারা কোথায় পালাবে বা পালাচ্ছে, পাসপোর্ট রেডি করছে, এয়ারপোর্ট দিয়ে যাবে, এসব কোনো সংবাদই না। পালাতে দেন। আমরা প্রবাসীরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা দেশে গিয়ে তাদেরকে ধরতে পারছি না, আমরা খুব অতি আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছি। ওয়েলকাম টু ইউরোপ, or welcome to other countries. চলে আসেন। যত যত সমন্বয়ক আছেন সবার দাওয়াত থাকলো, চলে আসেন। বাকিটা আমরা দেখছি। বাকিটা আমরা প্রবাসীরা দেখব। আসুন। দর্শক, আমি তো চিনি না কে ইনি, তবে উনি যে একজন বাংলাদেশি প্রবাসী সেটা মানে কথা শুনে বুঝতে পারছি আর কি। এর বেশি কিছু জানি না, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই দর্শক আপনারাও বুঝতে পেরেছেন। বাংলাদেশে সমন্বয়ক বলে যে একটা খুব চলে, সমন্বয়ক, সেই যে মুভমেন্ট চলছিল, কোটা মুভমেন্ট, তখন থেকে এই সমন্বয়ক কথাটা এসছে ওখানে। মানে খুবই একটা জোরালো ভাবে এটা এসছে আর কি, একটা বড় পদ সমন্বয়ক। তো হাসিনা উৎখাতের আগে থেকেই এটা ছিল, এখনো এই পদ আছে। সমন্বয়কদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, আর যারা হননি তারা এখনো ওই রকম পদে বসে, তারা এখনো তাদের মতো করে মুভমেন্ট
চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময়ে বড় বড় কথাও বলছেন, আপনারা নিশ্চয়ই শুনছেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরকম আরো হয়তো নতুন করেও সমন্বয়ক হয়েছে। তো সেই সমন্বয়কদের উদ্দেশ্যে উনি এইসব কথাগুলো বললেন যে পালাবে কোথায়, সমন্বয়করা পালাবেন কোথায়, মানে কবর ছাড়া কোনো জায়গা নেই আর কি, এখানে দেখছি কে লিখে দিয়েছেন। তো বিদেশে চলে আসবেন, ইউরোপে চলে আসবেন, মানে ওনারা যেখানে আছেন ওখানে চলে আসবেন, আমেরিকায় চলে যাবেন। এখানে হয়তো মারধর করার মানে ওইরকম কিছু করা যাবে না, কিন্তু টেনে হিঁচড়ে বের করে রাস্তাতে নামানো যাবে। আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে রাস্তাতে নামাবো, এই ধরনের একটা হুঁশিয়ারি দিয়েছেন এই মহিলা। যেটা বক্তব্য যে সমন্বয়করা শেষ করে দিচ্ছেন দেশটাকে, ওই জন্য। এবং রাজাকার, উনি যেটা বলার চেষ্টা করলেন, বললেন যে একটা একটা রাজাকার ধর, দেশটাকে আবার স্বাধীন কর, এটা বলার চেষ্টা করেছেন। তো যাই হোক দর্শক, সমন্বয়কদের সম্পর্কে ওনার বক্তব্য, যেহেতু ওনার সম্পর্কে চিনি না, মানে বেশি কিছু জানি না, তাই আমি বলতে পারবো না, মানে বিদেশে বসেই হয়তো এটা ছেড়েছেন। তাহলে কি বাংলাদেশের সমন্বয়করা দেশ ছাড়ার পরিকল্পনা করছেন নাকি আতঙ্কে রয়েছেন? সত্যি সত্যি এই ধরনের কথা, মানে এই ধরনের কথা না হলে কেন আসছে? মানে ওনারাও কি সব প্ল্যান করছেন যে অবস্থা বেগতিক দেখলে বাংলাদেশ থেকে সরে পড়বো, কেটে পড়বো, এবং তার জন্য যা যা দরকার টাকা পয়সা সেগুলো সব জোগাড় করে নিই, মানে এইরকম কোনো প্রসেস চলছে নাকি বাংলাদেশে? যারা আছেন বাংলাদেশের লোকজন তারা একটু কমেন্টে বলবেন এই আপু যা বললেন তার কি ব্যাখ্যা, নিশ্চয়ই আপনারা বলবেন। তবে এটুকু বলতে পারি, আমি প্রথম থেকে বলে আসছি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল বা নতুন করে বাংলাদেশ স্বাধীন বলে যেটাকে বলা হচ্ছে এবং স্বাধীনতার আন্দোলন বলে যেটাকে বলা হচ্ছে, রক্তক্ষয়ী একটা ব্যাপার হয়ে গেল, অনেকের প্রাণও গেছে, হ্যাঁ সত্যি, কিন্তু এটাই শেষ না। বাংলাদেশের স্টেবিলিটি আসার জন্যে আরো অন্তত একবার রক্তক্ষয়ী ব্যাপার ঘটবে। হাসিনাকে উৎখাত করে যেটা কেউ কেউ মনে করছেন যে দেশটা স্বাধীন হয়ে গেল নতুন করে, এবার আমরা শান্তিতে থাকতে পারবো, যারা ভাবছেন, আমার মনে হয় না তারা ঠিক ভাবছেন বলে। কারণ এখনো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, মানে নির্বাচিত সরকার ওখানে এখনো নেই। তো নির্বাচিত সরকার হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপটা আমি যেটা বলবো, সেটাও কিন্তু সহজে হবে না। সেখানেও কিন্তু একটা বিরাট গন্ডগোল হবে বাংলাদেশ জুড়ে। দেখবেন দর্শক, কথাটা মিলিয়ে নেবেন। এই যে নির্বাচন হবে, নতুন করে ক্ষমতায় আসার যে ব্যাপার না, দেখবেন এটাকে কেন্দ্র করে কি চলে। প্রথমত নির্বাচনটাকে নির্বাচন হওয়া না হওয়া এটাকে নিয়েই দেখুন না কি চলে। তারপরে ওখানে এটুকু পরিষ্কার, হয়তো সবটা প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু এটুকু পরিষ্কার, ইউনুস বাহিনী বা তার সঙ্গে যে ছাত্র সমাজ তথাকথিত যেটা আছে, তারা কিন্তু ওই এখন বিএনপি হচ্ছে আর কি, বিএনপিও ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু তাদের একটা অংশ আমার কোথাও মনে হয় তারা কিন্তু বিএনপি মাইনাস নিয়েই ভাবছেন। যারা দায়িত্বে আছেন ওই অংশের, তারা কিন্তু বিএনপি মাইনাস নিয়েই ভাবছেন। মানে ওখানে একটা কথা রয়েছে -2 বলতে মানে আওয়ামী লীগকে মাইনাস তারা ধরেই নিয়েছেন, এখন ধরে নিচ্ছেন আর কি, যদিও আওয়ামী লীগ এখনো ভাবছে যে তাদের অস্তিত্ব ওখানে আছে। তো যেটা -2 বলতে নো আওয়ামী লীগ, নো বিএনপি, বিকল্প কিছু, এইরকম পলিসি কিন্তু ওখানে একটা চেষ্টা চলছে। ফলে এবং আপনারা দেখেছেন এই যে নির্বাচন সংস্কার বলে যেটা এসছে, সেখানে যারা এমপি হবেন তাদের যে ন্যূনতম বয়স, সেটাকে 25 থেকে কমিয়ে 21 করে দেওয়া হয়েছে। এটা পরিষ্কার। এবং 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 এটাও নাকি একটা সংরক্ষণ টাইপের কিছু করা হচ্ছে, যে তারুণ্যটা রাখতে হবে এমপি পার্লামেন্টে, সেই জন্য কত শতাংশ মানে অল্প বয়সীদেরকে টিকিট দিতে হবে, এইসবও নাকি শুনছি প্রস্তাব আকারে এসছে। তো ওটার থেকেও এই যে 21-এ নামিয়ে নিয়ে আসা, তার মানে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করা, আর সবটাই ওই
কমিশন নিজেদের মতো করে করছে, তাদেরকে কোন রকম পরামর্শ দেওয়া হয়নি আগে থেকে যে এই বিষয়গুলো এইভাবে দেখবেন, সেটাই আপনারা বলবেন কি করে? 21-এ নামিয়ে নিয়ে আসা এবং ভোটারদের বয়স মনে হয় 17 এরকম প্রস্তাব আকারে শুনেছিলাম, ন্যূনতম বয়স। ফলে এই সবগুলো না কোথাও ইঙ্গিত করে যে ইউনূস বা তার বাহিনী বা সমন্বয়করা তারা কিছু ভাবনা চিন্তা করে এগোচ্ছেন, এবং এটাও আপনারা নিশ্চয়ই বুঝছেন যে ভোট তারা এখনই করাতে চাইছেন না। এই সমন্বয়ক যারা আছেন বা ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যারা আছেন, তারা কিন্তু এখনই ভোট করার পক্ষপাতী না। বিএনপি এটা নিয়ে প্রশ্ন তুলছে যে কেন দেরি হচ্ছে, সংস্কারের কি এমন এত প্রয়োজন রয়েছে যে এত দেরি? 26-এর শেষের দিকে ভোট হবে বা মাঝের দিকে ভোট হবে, এত দেরি কেন? ভোট তো করানোই যায়, এই চলতি বছরের মানে মাঝামাঝি অবস্থাতেই তো ভোট করানো যায়, মানে মিডিলের দিকে। এটা নিয়ে দেখবেন এই সমন্বয়করা, ছাত্র নেতারা তারা আপত্তি করছেন, তারা বলছেন কেন এত তাড়াতাড়ি ভোট? তো এখানে কোথাও ইঙ্গিত করে প্রথমত যে বেশ ভালোই চলছে, চলুক আরো যতদিন চলে, আর দ্বিতীয়ত সময়টা হাতে পেলে তাহলে আমরা কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, একেবারে নতুন একটা প্ল্যাটফর্ম। এবং আপনারা জানেন যে একটা নাগরিক কমিটি বলে ওখানে তৈরি করা হয়েছে, যারও মুখপাত্র হিসেবে রয়েছেন ওই সার্জিস আলম। সুতরাং এই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তারাও সংগঠন তৈরি করার চেষ্টা করছেন কিনা, নতুন দল একটা মানে রূপ দেওয়ার, তো সেটা পরবর্তী সময়ে পরিষ্কার হবে। ফলে সমন্বয়করা কিন্তু তারাও তাদের মতো করে ভাবনা চিন্তা করছেন, দেশটাকে নতুন করে করার চেষ্টা করছেন। কিন্তু ওই আর কি, যাই হোক না কেন, আলটিমেটলি দেখবেন রক্তারক্তির মতো আবারও ঘটনা ঘটবে। আর যখন সমন্বয়করা দেখবেন পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে, তখন তারা সবার আগে পালানোর চেষ্টা করবেন। এটা তাদেরকে পালাতেই হবে, কারণ তারা যে কাজটা করেছেন হাসিনাকে উৎখাতের পরে, অন্যদের ধরুন দল করতেন, আওয়ামী লীগ হয়তো কেউ কেউ করেছেন, কিন্তু ভালো মানুষ, কিন্তু যেহেতু আওয়ামী লীগ করেছেন, ব্যাস তাদের উপরে আক্রোশ, তাদের বাড়িতে হামলা ইত্যাদি সব ঘচ্ছাড়া হয়ে গেছেন। আওয়ামী লীগ মানেই সে খারাপ, এটা তো কখনো হতে পারে না। একটা দলের খারাপ ভালো মানুষ থাকতেই পারে। আমি ধরছি হাসিনা খুব খারাপ, তার মানে হাসিনার দলে যে আছেন সবাই খারাপ। সাকিবুল হাসান সেও নাকি খারাপ, তার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। এই যে বিষয়টা, এটা ভাবছেন না, মানে ভাবেননি কেন জানি না, যে আমাদের হাল কি হবে, আমরা কি সারা জীবন ক্ষমতার অধিকারী থাকবো? হাসিনার তো প্রচুর পাওয়ার ছিল, হাসিনার বাবা মুজিবুর রহমান অত বড় একজন মানুষ, তার ক্ষমতা, তারপরে তার মেয়ের ক্ষমতা, তাকেও কিন্তু চলে যেতে হয়েছে। সে যে কোনো কারণ হোক, যে ভাবি হোক, ষড়যন্ত্র করো, যাই করা হোক, চলে যেতে হয়েছে। হাসিনা যদি চলে যান, তাকে যদি চলে যেতে হয় এই রকম প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও, তাহলে এই সমন্বয়করা কোন ছাড়? তারা কেন এটা ভাবছে না যে আমাদের তাহলে তখন কি হালটা হবে? আজকে আমরা যাদেরকে পেটাচ্ছি, যাদের নামে এত কথা বলছি, আমাদের তো বয়স সবে 21, 22, 23, অনেক দিন তো মোটামুটি মানে বাঁচার একটা সুযোগ রয়েছে। তাহলে আমরা কি করে বাঁচবো? এটা তাদের ভাবা উচিত। হয়তো কেউ কেউ ভাবছেন এবং সেই জন্যই হয়তো সবকিছু তৈরি করে রাখছেন, সুযোগ বুঝলেই চলে যাব, বেগতিক দেখলেই চলে যাব। কিন্তু ওখান থেকে আপু বলছেন আসুন না, দাওয়াত দিয়ে রাখছি, আসুন, দাওয়াত দিয়ে রাখছি, আসুন, কোথায় লুকোবেন দেখবো, পালানোর কোনো পথ থাকবে না। মানে বাংলাদেশিরা যেটা করতে পারেননি, আমরা প্রবাসীরা আমরা সেটা করে দেখিয়ে দেব, এই ধরনের একটা হুঁশিয়ারি মানে বিদেশ থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে উনি দিয়েছেন। যাই হোক দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার।